So welcome everybody to the class. So today we are going to start chapter 23. Chapter 23 marine losses. আমরা মেরিন ইন্স্যুরেন্সে ছিলাম। মেরিন ইন্স্যুরেন্সের মধ্যে আজকে আরেকটি টপিক আলাপ করব, সেটা হলো মেরিন লসেস। কারণ মেরিন ইন্স্যুরেন্সের ডেফিনিশনে আমরা বলেছিলাম the insurer will indemnify the insured as against the marine losses in case of loss arises due to marine loss. এই মেরিন লস বলতে কি বোঝায় সেটা আমরা আজকে ডিটেইল আলাপ করব। মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে লসগুলি হয় সেই লসগুলি হয় ডিউ টু ভেরিয়াস মেরিন পেরিল। পেরিল ইজ দ্য কজ অফ লস, আগে আমরা বলেছিলাম। তো এই মেরিন পেরিলের মধ্যে কি কি আছে সেগুলি আমরা দেখব। কারণ এই পেরিলের কারণেই যে লস হয় সেই লসগুলোই মেরিন লস বলা হয়। তো প্রথমেই আমরা দেখব হোয়াট আর দ্য ডিফারেন্ট মেরিন পেরিলস। এর মধ্যে এক নাম্বার হলো পেরিল অফ সি। যাদের বই আছে তারা দেখো পেরিলস অফ সি। পেরিলস অফ সি বলতে আমরা কি বুঝবো? সি হলো সমুদ্র, তার মানে সমুদ্রের মধ্যে যেসব দুর্ঘটনা ঘটতে পারে এর মধ্যে দেয়ার আর সাম ন্যাচারাল আর অর্ডিনারি অ্যাক্টিভিটিস অফ দ্য সি। সমুদ্রের যেমনি পানি শান্ত থাকে না, তোমরা জানো সমুদ্রের পানি কি থাকে? টারময়েল, উত্তাল থাকে। তো সমুদ্রে বাতাস থাকে, ঝোড়ো বাতাস থাকে। তার মানে আন্ডার পেরিল অফ সি অর্ডিনারি অ্যাকশন অফ দ্য উইন্ডস অ্যান্ড ওয়েভস, অর্ডিনারি অ্যাকশন অফ দ্য উইন্ডস অ্যান্ড ওয়েভস, বাতাস, ঝোড়ো বাতাস, ঢেউ, এগুলি অর্ডিনারি ওয়ার অ্যান্ড টিয়ার টু দ্য ভেসেল, এগুলি সমুদ্রের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমুদ্রের মধ্যে এরকমের থাকবে। এই যে অর্ডিনারি উইন্ডস অ্যান্ড ওয়েভস, এগুলিকে ফেস করার মতো ভেসেল বা শিপের ক্ষমতা থাকতে হবে। এখন তুমি যদি ছোট কোনো ডিঙি নৌকা নিয়ে যদি তুমি সমুদ্রের মধ্যে যাও, এটা তো 1 মিনিটও টিকবে না। টিকবে কি? কারণ ওর যে বিশাল ঢেউ, ওই ঢেউ সামাল দেওয়ার মতো তো সেই ক্যাপাবিলিটি থাকতে হবে অফ দ্য ভেসেল। তার মানে সমুদ্রের মধ্যে জাহাজ বা এই যে ভেসেল, এটা যদি মুভ করতে হয়, চলতে হয়, সেক্ষেত্রে তার সেই ক্যাপাসিটি থাকতে হবে। আর পেরিল অফ সি বলতে আমরা এই অর্ডিনারি উইন্ডস, ওয়েভস, যেগুলি জাহাজকে ফেস করতে হয় সেগুলিকে আমরা বলছি। এবং এ কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেগুলি হলো পেরিল অফ সি। সেকেন্ডলি ফায়ার। ফায়ার হলো যে সমুদ্রের মধ্যে যেই ভেসেল, যেই শিপ চলবে, এর মধ্যে যদি কোনো আগুন লাগে, ফায়ার অ্যাক্সিডেন্ট হয়, তখন এই আগুনটি হবে সমুদ্রের মধ্যে। মানে জাহাজ চলবে সমুদ্রে, ওই সমুদ্রের চলাকালীন সময়ে ডিউরিং দ্য ভয়েজ যদি কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে আমরা বলছি ফায়ার ইন দ্য সি। পানির মধ্যে তো আর আগুন লাগবে না, তো ওই আগুনটা কোথায় লাগবে? এটা হলো যদি কোনো শিপের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, আগুন লেগে শিপের মধ্যে কিছু পুড়ে যায়, ক্ষয়ক্ষতি হয়, সেগুলি হলো ফায়ারের মধ্যে পড়বে। থার্ডলি ম্যান অফ ওয়ার। ম্যান অফ ওয়ার বলতে যে সমুদ্রের মধ্যে কি থাকে? পাহাড়ে, মানে বর্ডার পাহারা দেয় তো বিজিবি বাংলাদেশে, যুদ্ধ থাকে। আর সমুদ্রের মধ্যে পাহারা দেয় কারা? জলদস্যু স্যার। কারা পাহারা দেয় বলো? নেভি ফোর্স, নেভি ফোর্স।
নেভির যারা কোস্ট গার্ড, এদিকে বলে কোস্ট গার্ড, নেভি তো নৌবাহিনী, তো এই এদের মধ্যে যারা বর্ডার পাহারা দেয়, বর্ডার বলতে আর কি সমুদ্র সীমা, সমুদ্র পাহারা দেয়, এরা হলো জি স্যার। কোস্ট গার্ড। এই কোস্ট গার্ড তো বাংলাদেশের, এরকম বিভিন্ন দেশের তো বাহিনী থাকে। বাংলাদেশের পাশে মায়ানমার আছে, ওদের আছে নাসাকা, আমাদের জেলেদেরকে মাঝে মধ্যে ধরে নিয়ে যায়। তো এই যে কোস্ট গার্ড, নাসাকা, এই যে বাহিনীগুলি আছে, এদের কারণে যদি কোনো জাহাজের ক্ষতি হয়, সেটা এই ম্যান অফ ওয়ারের মধ্যে পড়বে। এদের সাথে ক্ষতি বলতে ওরাও সমুদ্রের মধ্যে থাকে, জাহাজ সমুদ্র দিয়ে চলে, ওদের সাথে কোনো ফ্রিকশন হতে পারে, কোনো ধাক্কা লাগতে পারে, ম্যান অফ ওয়ারের সাথে কোনো কোনো কলিশন হতে পারে, মানে ধাক্কা লাগতে পারে, এ কারণে কোনো ড্যামেজ হতে পারে। তারপরে ডিফেন্স অ্যাটাক হতে পারে, মানে ওরা শত্রু মনে করে গোলাগুলি করলো, সেই গুলি গিয়ে জাহাজে লাগলো। এ জাতীয় যে ক্ষতিগুলি, এটা হলো ম্যান অফ ওয়ার। এবং এ কারণে জাহাজের বা যে গুডস, এর ক্ষতি হলে তখন কি হবে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ কেন দেবে? বিকজ ইট ইজ অলসো ইনক্লুডেড ইন, ছিল স্যার, যে মেরিন লসের মধ্যে ইনক্লুডেড, এ কারণে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেবে। এই ক্রাইটেরিয়ার বলো, মধ্যে জোরে বলো, শুনছি না। কি এটা পড়ে স্যার? আবার বলো, শুনতে পাই পরের না। কথা বলতেছে স্যার। হুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো ক্লাস করার দিকে মাত্র স্যার যে কথা কেটে কেটে আসে তো, শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাও তোমরা? মাহফুজ, আমার কথা কি শুনতে পাওয়া যায় ঠিক মতো? যে বা ওটা শেষ করছি। হুম, জি স্যার। আচ্ছা। তো 3 নাম্বার বললাম ম্যান অফ ওয়ার, 4 নাম্বার হলো এনিমি। এনিমি বলতে একটা দেশের এনিমি তো আরেকটি দেশ। তো একটা দেশের এনিমি দেশের যদি জাহাজ হয়, সেক্ষেত্রে অনেক সময় এটা নিয়ে জটিলতা হতে পারে। মনে করো বাংলাদেশের সাথে আর একটি দেশের হস্টাইল রিলেশন, শত্রুতার সম্পর্ক। এখন ওই শত্রু দেশের কোনো শিপ বা ভেসেল যদি এই সীমার মধ্যে আসে, সেটা তো দেখা যাবে এক দেশ আরেক দেশকে সেটা আটক করে রাখবে, অথবা আটক না করলেও গুলি করতে পারে, এবং এ কারণে ক্ষতিও হতে পারে। এটি হলো এনিমিস। যেমন এনিমি কর্তৃক, by the enemy, if the vessels or the cargoes are damaged, that will also be compensated by the insurance company. Insurance company also compensate, ক্ষতিপূরণ দেবে, if the ship, vessel or the cargoes are damaged by the enemy state. বুঝছো? জি স্যার। স্যার এখানে স্যার যদি লাইন বলে স্যার, হুম, এখানে the insured and
ম্যারিন পলিসি স্যার, এটা কি ম্যারিন পলিসি স্যার? কোনটা? কথা অর্ধেক শোনা যায়, অর্ধেক শোনা যায় না, আবার বলো। আন্ডার বুঝতে পারতেছেন না কি বললেন স্যার? কথা আসলে শুনি নাই তো, এই জন্য। মনে হয় নেটের সমস্যা, এই কারণে। আপনার নেটওয়ার্ক ঠিক মতো আসতেছে না। আমার সিগন্যাল এখানে কি দেখায়? গ্রিন দেখায় না ইয়ে দেখায়? রেড দেখায়? দেখো। একদিন বলছিলে না যে একটা সিগন্যাল দেখা যায়, ওটা এখন কি অবস্থায় আছে দেখো। আমার এখানে সমস্যা থাকলে তো কেউ শুনবে না। তো কেউ, তোমরা সবাই কি শুনতে সমস্যা হচ্ছে? হুম। নেটের প্রবলেম। আমার কথা শুনতে পাচ্ছ কি বলো? শোনা যায়। তারপরের পয়েন্টে আসি আমরা, পাইরেটস, রবার্স এন্ড থিপস। পাইরেটস, রবার্স এন্ড থিপস, এরা হলো চোর ডাকাত। এই চোর ডাকাত হলো সমুদ্রের, এদেরকে বলা হয় পাইরেটস। সমুদ্রের মধ্যে যে চোর ডাকাত থাকে তাদেরকে বলা হয় পাইরেটস। এরা কি করে? এরা জাহাজ লুটপাট করে, আটক করে রাখে, অনেক কিছুই করতে পারে। বাংলাদেশের জাহাজ যখন সমুদ্র দিয়ে যায়, সোমালিয়াতে পাইরেটসরা আটক করে রাখে, এরকম ঘটনা ঘটেছে। পুরো জাহাজই দেখা যায় এরা আটক করে র্যানসাম দাবি করে, মুক্তিপণ, যে এত কোটি টাকা দিতে হবে তাহলে তারা ছেড়ে দিবে। এরকমের ঘটনা মাঝে মধ্যেই ঘটে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়। তো এই যে পাইরেটস, রবার্স এন্ড থিপস, তারা কি করে? তারা এগুলি বিভিন্ন জায়গাতে কাজগুলি করে থাকে, এবং এটা নতুন না, এটা অনেক পুরাতন আমল থেকেই হচ্ছে। এবং বাংলাদেশে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এখানে মুসলমানদের আগমন, তাও কিন্তু এই পাইরেটসদের এই অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করি, জানো? এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তখন তো এখানে, এই ইন্ডিয়া বলতে তখন আফগানিস্তান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত পুরোটা তো একটা ছিল। তো ওই সময় কি হলো? ওই সময়ে মুসলমানদের মুসলমানদের যে রাষ্ট্র ছিল, খলিফাদের শাসন বলা হয়। বাগদাদে ছিল মুসলমানদের খলিফা, এবং তাকে জাহাজ ভর্তি করে কিছু উপঢৌকন পাঠিয়েছিল কোনো একটা রাষ্ট্র, এই এলাকা থেকে, শ্রীলঙ্কা বা সামথিং এরকমের। তো এখন সেই জাহাজ যখন ইন্ডিয়ার সমুদ্র দিয়ে যাচ্ছিল, তখন এই পাইরেটসটা ধরে সেই জাহাজ লুটপাট করে সব জিনিসপত্র নিয়ে যায়। তখন এই খবর যখন খলিফার কাছে গেল যে ইন্ডিয়ার পাইরেটসটা জাহাজ লুটপাট করেছে বাগদাদের, যেগুলি বাগদাদে যাবে সেগুলি, তখন ওইখান থেকে খলিফা
ইন্ডিয়ার রাজা দাহিরের কাছে চিঠি লিখলো যে তোমার এলাকায় দস্যুরা এই জাহাজ লুটপাট করেছে, এটা আমরা ফেরত চাই। রাজা দাহির এইগুলি লেটারের কোনো ভ্রুক্ষেপ করলো না, এর কোনো জবাব দিল না, সরিও বলল না। তখন বাগদাদের খলিফা, মুসলমানদের তো এখন একটা রাষ্ট্র ছিল, তখন বলল মোহাম্মদ বিন কাসিম সেনা প্রধান ওইখানে বাগদাদের, তাকে বলল যে তুমি এখনই যাও। কোথায় যাবে? ইন্ডিয়াতে। গিয়ে এই ঘটনার অ্যাকশন নিতে হবে, বদলা নিতে হবে, কেন আমাদের জাহাজ লুটপাট করলো ওদের পাইরেটসটা। মোহাম্মদ বিন কাসিম তখন হি ওয়াজ দ্য আর্মি চিফ, তোমাদের চেয়ে আরো বয়সে কম, 18-20 বছর বয়স। তার নেতৃত্বে বাগদাদ থেকে ইন্ডিয়াতে তারা আসে। তারা আসে, এসে রাজা দাহির দেখে ভয়ে পালিয়ে যায়, মানে যুদ্ধ করা লাগে নাই, তাদেরকে দেখি ভয়ে পালায়। এবং তখন থেকে ইন্ডিয়াতে মুসলমানদের শাসন শুরু হয়। তারা তখন ইন্ডিয়া দখল হয়, মুসলমানদের আন্ডারে চলে আসে, এরপরে ধীরে ধীরে এটা স্প্রেড করে। জানো ওই ঘটনা? হুম, এই জানো ওই ঘটনা? না স্যার। শুনো নাই কখনো? না জানলে তো এখন বললাম, এখন শুনলে। তাহলে মুসলমান এই এলাকায় আমরা যারা আছি, আমরা আজকে মুসলমান এই কারণে, কারণ কারণ কি, ওই যে মোহাম্মদ বিন কাসিম এসেছিল এখানে, এবং এই যে এই পাইরেটসের ঘটনা, এই কারণে বললাম যে মূল ঘটনা ছিল পাইরেটসের ঘটনা। ওরা জাহাজ লুটপাট করেছে, এই কারণেই তো এখানে এসেছিল তারা, এর অ্যাকশন নেওয়ার জন্য। না হলে হয়তো এরকম ঘটনা না ঘটলে হয়তো, আল্লাহ না করুক, আমরা এখানে মুসলমান হতে পারতাম না। এই জন্য মোহাম্মদ বিন কাসিমকে ধন্যবাদ, তার ওসিলায় আমরা আজকে মুসলিম হতে পেরেছি। এই গট দি পয়েন্ট? এই কথা বুঝছো? হুম, কেউ শুনতে পাচ্ছে না, রেসপন্স করো না তো কেউ। স্যার কথাগুলো ডিস্টার্ব ডিস্টার্ব তো হচ্ছে বুঝতেছি, কিন্তু আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? দিতেছে। ওই যে মেসেজ বক্সে লিখে জানাও আমার কথা ক্লিয়ারলি শুনো কিনা, তাইলে আমি কথা বলতে থাকবো। আর আমার কথা না শুনলে আর আমি বলে লাভ কি? স্যার কেউ কি শুনতে মাঝে পাচ্ছে মধ্যে না? কেউই শুনতে পাচ্ছে না। মাহফুজ তো লিখছে, মাহফুজ শুনতে পারে না। কেউ কি পারো না? এখানে লিখো, কেউ শুনতে পাইলে লিখো, না পায়, না শুনতে পাইলেও লিখো। হুম,
ক্যান ইউ হিয়ার মি লিখেছি, দেখো এটা আনসার লিখো। শুনতে পাইলেও লিখো ইয়েস, না পাইলে নো লিখো। কেটে আছে তো অবশ্য তা আপনি বলে দেন স্যার। আমরা স্যার শুনি একটু প্রবলেম করবে না এটা। কেউ কি শুনতে পাচ্ছ? ইয়েস নো বলো, কিছুই তো বলো না, দুই একজন বলছো। স্যার ডিস্টার্ব দেয় স্যার। ডিস্টার্ব দেয় তো বুঝতেছি, কিন্তু কেউ শুনলে বলো ইয়েস, না শুনলে বলো নো। কেউ কিছু বলে না তো, একজন দুইজন লিখছে। কি আমরা কি কন্টিনিউ করব না শেষ করে দিব? আমার কথা শুনতেছি কিনা আমি তো বুঝতেছি না। শুধু মাহফুজ লিখে, বাকিরা তো কেউ কিছু লিখো না। আসিফ লিখছে শুধু। আসিফ লিখছে নো স্যার। আর তো আচ্ছা, যেহেতু তোমরা শুনতে পাচ্ছ না, তাহলে আজকে আর কন্টিনিউ করে লাভ নেই, কারণ আমি বললাম তোমরা না শুনলে না, তাইলে লাভ নেই। করতে পারিনি স্যার। একদম স্যার। ওকে, আমরা এই যে তাহলে এখানে শেষ করলাম। তোমরা মেরিন লসটা পড়বে বাসায়, বাকি দুই একটা পয়েন্ট আছে, এটা দেখবে। আগামী ক্লাসে আমরা পরের টপিকে যাব। কত বাসাই আজকে আমরা মেরিন লস পর্যন্ত থাকলাম, এখানে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।